আসসালামু আলাইকুম। আপনারা যারা 44th BCS এর এবং নেক্সট 45th BCS এর ভাইবা ক্যান্ডিডেট, তাদের উদ্দেশ্যে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকে শেয়ার করব। সেটি হচ্ছে, আপনারা জানেন যে BCS ভাইবা বোর্ডে এবং একই সাথে যারা 46th BCS এর রিটেন ক্যান্ডিডেট, তাদের উদ্দেশ্যেও কিন্তু এই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট। যেটা বলছিলাম, আপনারা জানেন যে, বা আপনারা যারা BCS ভাইবা বোর্ড ইতোপূর্বে ফেস করেছেন তারা জানেন, BCS ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্নগুলোর মধ্যে বড় একটা অংশ থাকে এক্সিস্টিং বা রুলিং যে গভর্নমেন্ট, সে গভর্নমেন্ট সম্পর্কে। অর্থাৎ সে গভর্নমেন্টের যিনি হেড বা সেই গভর্নমেন্ট যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নিয়ে থাকে ইন্টারনালি এবং এক্সটার্নালি, তার যে সমস্ত ডোমেস্টিক পলিসি, ফরেন পলিসি বা উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত উদ্যোগগুলো নিয়ে থাকে, এগুলো থেকে BCS ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়। সেই গভর্নমেন্টের নীতি, আদর্শ, গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ সবগুলো থেকে কিন্তু BCS এ প্রশ্ন করা হয়। কিন্তু আপনারা জানেন যে 44th BCS এর ভাইবার কার্যক্রম এই মুহূর্তে স্থগিত আছে। একটা রেজিম কলাপস করেছে, বাংলাদেশে একটি সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, যে কারণে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসবার পরে পাবলিক সার্ভিস কমিশন এখন পর্যন্ত দ্বিধান্বিত যে তারা গ্রিন সিগন্যাল পায়নি সরকারের পক্ষ থেকে ভাইবা কার্যক্রম বা অন্যান্য কার্যক্রম চালানোর জন্য, যতটুকু আমি জেনেছি। সোফার আই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস। সেক্ষেত্রে যে পরবর্তীতে ভাইবা কার্যক্রম শুরু হবার পরে সাধারণত ভাইবা বোর্ডে এবার কী ধরনের প্রশ্ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্ন করবেন বিজ্ঞ সদস্যরা বা বিজ্ঞ যারা এক্সটার্নাল থাকবেন, এটি আমি জানি না বা এটি কারোরই জানার কথা না। অগ্রিম বলাটাও এক ধরনের ধৃষ্টতা, সে ঝুঁকি আমি নেব না। তবে যেহেতু আমি ভাইবা স্টুডেন্টদেরকে পড়াই, BCS এ দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি, আমার যে ভাইবার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আঙ্গিকে এবার আমি 44তম BCS এর যে ভাইবাটা শুরু হবে এবং 45তম BCS এর ভাইবাটা যে আগামীতে হবে, সেই আঙ্গিকে আমি কিছু সাজেশন তৈরি করেছি মূলত আমার ভাইবার স্টুডেন্টের জন্য, এবং এটি আমি সবার উদ্দেশ্যে শেয়ার করছি। আপনারা এই প্রশ্নগুলো একটু বেশি করে দেখে যাবেন। আশা করছি আপনার এখান থেকে হয়তো বা কোনো প্রশ্নের সম্মুখীন হতেও পারেন। আমি বলবো না যে হবেন, এবং আমি এটাও বলবো না যে আপনারা এই প্রশ্নের সম্মুখীন হবেন নিশ্চিতভাবে আমি বলবো, এটা আমি বলবো না। তো আজকের আলোচনাটা হলো 44th এবং 45th BCS ভাইবা সাজেশন। আমি মিলন স্যার, দিস ইজ মাই কন্ট্যাক্ট নম্বর 01712282980। যে কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে আমাকে ফোন দিতে পারেন। আমি একজন প্রফেশনাল শিক্ষক। তো আমি এই যে BCS ভাইবার আপডেট সাজেশন, পরিবর্তনশীল প্রেক্ষাপটে, বাংলাদেশের পরিবর্তনশীল প্রেক্ষাপটে ভাইবার আপডেট সাজেশন কী কী, এরকম কিছু প্রশ্ন আমি করেছি। এরকম সাজেশন আমি অনেক সাজেশন করেছি। তো আমি সংক্ষেপে আজকে আপনাদেরকে প্রথম পর্বে আমি কিছু সাজেশন দেখাচ্ছি। যেমন আপনাকে এবার প্রশ্ন করতে পারি যে 144 বা ধারা 144 কি, কে কখন কোন এলাকায় কোন পরিস্থিতিতে 144 ধারা জারি করতে পারেন, 144 ধারা কতদিনের জন্য প্রযোজ্য হয় বা কতদিনের জন্য জারি করা হয়, 144 ধারা অমান্যকারী শাস্তি কী। স্পেশালি যাদের BCS অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফার্স্ট চয়েস এবং BCS পুলিশ ক্যাডার ফার্স্ট চয়েস, তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি করার সম্ভাবনা খুবই বেশি। সেকেন্ড হচ্ছে যে কারফিউ কি, কে কখন কোন এলাকায় কোন পরিস্থিতিতে কারফিউ জারি করতে পারেন, কারফিউ অমান্যকারী শাস্তি কী। এটাও কিন্তু BCS অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এবং BCS পুলিশ ক্যাডারের জন্য খুবই ইম্পর্টেন্ট। অন্যান্য ক্যাডারের স্টুডেন্টদেরকেও কিন্তু, মানে ভাইবা প্রার্থীদেরকেও কিন্তু প্রশ্ন করতে পারে। তবে ভেরি মাচ রিলেটেড হচ্ছে অ্যাডমিন ক্যাডার এবং পুলিশ ক্যাডারের জন্য এই দুটি প্রশ্ন। থার্ড প্রশ্ন হচ্ছে যে জরুরি অবস্থা কি, কে কতদিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন, জরুরি অবস্থা কোন পরিস্থিতিতে জারি করা হয়, সংবিধানের কত নং অনুচ্ছেদে জরুরি অবস্থা সম্পর্কে বলা আছে। এটাও কিন্তু সবাইকে প্রশ্নটি করতে পারে। এটা কনস্টিটিউশন রিলেটেড প্রশ্ন, এবং বাংলাদেশের যে সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটেছে, ইমার্জেন্সি আসবে কিনা, কারফিউ কতদিন থাকবে, আবার কিছু কিছু জায়গায় 144 জারি করা হয়েছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি সাম্প্রতিক 144 ধারা জারি করা হয়েছে। এগুলো খুবই রিলিভেন্ট। পাওয়ার টু ডু কমপ্লিট জাস্টিস বলতে কি বোঝেন, এ সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে, আপিল বিভাগের হাতে এই ক্ষমতা কেন প্রদান করা হয়েছে। এটাও এই সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে, এটি ডিটেল আমি বলতে পারছি না, জাস্ট সাজেশনগুলো দেখাচ্ছি। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কখন, কেন, কোন পরিস্থিতিতে সেনাবাহিনীকে দেওয়া হয়। আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আন্ডার কন্ট্রোলের জন্য আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, স্পেশালি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।
তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আসলে কারা প্রয়োগ করে বা কারা এটি ভোগ করে, অ্যাকর্ডিং টু সিআরপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 1898 সালের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের আঙ্গিকে যিনি ক্ষমতা প্রয়োগ করেন তাকে ম্যাজিস্ট্রেসি, মানে তাকে ম্যাজিস্ট্রেট বলা হয়। স্পেশাল ম্যাজিস্ট্রেট থাকেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকেন। বিশেষ পরিস্থিতি এই নিয়ে ডিটেল কথা বলার সুযোগ রয়েছে, জাস্ট আমি আপনাকে সাজেশনগুলো দেখাচ্ছি। তারপরে শুট অ্যাট সাইট বা শুট অন সাইট, যেভাবে আমরা বলি না কেন, দেখা মাত্রই গুলি, এই ক্ষমতা কোন বাহিনীকে কখন প্রদান করা হয়, এগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডারের জন্য এটি প্রযোজ্য। তারপরে নারীর ক্ষমতায়ন কি, সরকারি চাকরিতে নারীর জন্য কোটা না থাকাটা আপনি কিভাবে দেখছেন? আমরা জানি বর্তমানে কোটা ব্যবস্থা কিন্তু এখন আর নেই সে অর্থে। কাজেই আমরা যদি এম্পাওয়ারমেন্ট অফ উইমেন একটু এনশিওর করতে চাই, তাহলে নারীকে ক্ষমতায়ন করতে হবে। তো এটা তো বর্তমানে নেই, তাহলে বর্তমানে নারী যেহেতু নারী ক্ষমতায়নের জন্য এই কোটা ব্যবস্থা না থাকাটা আপনি কিভাবে দেখছেন? এগুলোকে বলে ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, দুটোর মধ্যে ডিফারেন্স কি? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের লেজিটিমেসি কি, বৈধতা কি? সরকার কেন গঠিত হয়েছে? আপনি কি মনে করেন বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনগণের প্রত্যাশা প্রাপ্তির সমন্বয় হচ্ছে কিভাবে, কিংবা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে কেন মনে করেন? এগুলোকে বলে ক্রিটিক্যাল বা টেকনিক্যাল টাইপের কোশ্চেন। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি, বিভিন্ন দেশ দাতা সংস্থা, আমি সংক্ষেপে বলছি। তারপরে সম্প্রতি বাংলাদেশ গুম বিরোধী একটি কনভেনশনে সাইন করেছে, এই কনভেনশন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। তারপরে বাংলাদেশের সংবিধান, এটি সংবিধান সংশোধন করা প্রয়োজন নাকি সংস্কার করা প্রয়োজন নাকি পুনর্লিখন প্রয়োজন, এই রিলেটেড প্রশ্ন আপনাকে করতে পারে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে যে বন্যা হয়েছে, বন্যার কারণ কি? স্থানীয় সরকার কত ধরনের, গ্রামভিত্তিক, শহরভিত্তিক, স্থানীয় সরকার আমরা জানি। যারা লোকাল গভর্নমেন্টের যারা রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু চলে গেছে, এখন সেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হচ্ছে, সেটা নিয়ে জিজ্ঞাসা করতে পারি। তারপরে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা প্রসঙ্গ এসেছে। 69 সালে গণ অভ্যুত্থান, 24 গণ অভ্যুত্থানের মধ্যে পার্থক্য কি? দুটো গণ অভ্যুত্থানকে এর মধ্যে মিল কোথায়, অমিল কোথায়? দুটো গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কি? দুটো গণ অভ্যুত্থান থেকে আমরা কি বার্তা পাচ্ছি, অর্থাৎ এর ফলাফল কি? আমরা জানি যে 1969 সালে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফরমার পাকিস্তানি প্রেসিডেন্ট মিস্টার আইয়ুব খান তিনি ক্ষমতাচ্যুত হতে বাধ্য হন বা ক্ষমতাচ্যুত হন বা পদত্যাগ করতে বাধ্য হন। এবং 2024 সালে একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে। এই দুটো গণ অভ্যুত্থানের মধ্যে পার্থক্য কি, মিল কোথায়, অমিল কোথায়, ফলাফল কি? এই গণ অভ্যুত্থানগুলো, এই যে মাস আপ রাইজিং এবং রেভলিউশনের মধ্যে ডিফারেন্সটি কি, এটা আমাদের কি বার্তা দেয়? তারপর রাষ্ট্রের বিভিন্ন সংস্কার বলতে আমরা আসলে কি বুঝি, কখন রাষ্ট্রের সংস্কার অনিবার্য হয়ে ওঠে? বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রের কোন কোন জায়গায় সংস্কার করা দরকার, সেটা এক্সিকিউটিভের কোথায়, লেজিসলেচারের কোথায়, জুডিশিয়ারির কোথায়, বিভিন্ন বাহিনীর মধ্যে কোথায়, সংবিধানের কোন জায়গাটায়, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে যে সংস্কারগুলো দরকার, এই টাইপের প্রশ্ন। এরপরে বিদেশে অর্থ পাচারের জন্য টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এরকমভাবে অনেকগুলো প্রশ্ন আছে। এভাবে যদি আমি আপনাকে দেখাই, এরকমভাবে আমার যে যদি আমি আপনাদেরকে দেখাই, এইভাবে আমি অনেক সাজেশন করছি। দেখেন আমার পুরো আমার পুরো স্মার্ট বোর্ডটায় যে ভাইবার জন্য রিসেন্ট সাজেশন, যেটি আরেকটা আছে যেটা রিসেন্ট সাজেশন 2, যেটা এখানে অনেকগুলো সাজেশন রয়েছে। এটা হয়তো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাতে পারবো। এভাবে দেখেন, এখানে অনেকগুলো সাজেশন রয়েছে, এখানে একটা অংশ আছে। তারপরে আরেকটা অংশ যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে 3 নম্বর সাজেশন যেটা যদি দেখি, এরকম ভাবে এই যে ভারতের মণিপুর যে 7 সিস্টার্সে কি হচ্ছে, এরকম ভাবে যদি আমি আপনাদেরকে দেখাই 3 নম্বর সাজেশন। 4 নম্বর সাজেশন, এই যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক, এই যে মিয়ানমার বাংলাদেশে ভূ রাজনৈতিক স্বার্থ কি আছে, ভারত কেন রাশিয়া ইউক্রেনের মধ্যে ভারসাম্য সম্পর্ক, অনেক কথা আছে। তো আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছিলাম, আমি একটা মেসেজ কনভে করতে চাচ্ছিলাম আজকের এই আলোচনা থেকে, যে আমি এটা সরাসরি না বলি, বিভিন্ন পলিটিক্যাল কোশ্চেন আগে করা হয়েছিল, বিশেষ করে বঙ্গবন্ধু সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল বা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে বর্তমানে সেই প্রশ্নগুলো থেকে হয়তো বা পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য যারা আছেন তারা হয়তো সেখান থেকে একটু সরে আসবেন, অর্থাৎ পলিটিক্যাল সেন্সিটিভ যে প্রশ্নগুলো আছে সেই জায়গা থেকে তারা সরে এসে হয়তো বা নিউট্রাল প্রশ্নগুলোকে তারা বেশি ফোকাস করবেন। এবং বর্তমান গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের যে ইন্টারনাল পলিসি কি, এক্সটার্নাল পলিসি কি, ফরেন পলিসি কি, নেবারিং পলিসি কি, তারপর ইকোনমিক ডেভেলপমেন্টে কী কী ইনিশিয়েটিভগুলো নিচ্ছে, বাইরের দেশগুলো আমাদেরকে কীভাবে দেখছে। আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার ইউনাইটেড নেশনসে 79 সেশনে পার্টিসিপেট করেছেন, কাদের সাথে দেখা হয়েছে। বেশ কিছু ডিপ্লোমেসি আছে, যেটা সাইডলাইন ডিপ্লোমেসি, মেগাফোন ডিপ্লোমেসি। অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জগুলো কী কী, আগামীতে সরকার থাকবে কতদিন, কি মনে হয় আপনার, এই রাষ্ট্রের সংস্কার কেন প্রয়োজন, কী কী সংস্কার দরকার আপনি মনে করেন, শিক্ষাক্ষেত্রে সংস্কার, অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার, বাণিজ্যিক ক্ষেত্রে সংস্কার, সংবিধানের সংস্কার, রাজনৈতিক ক্ষেত্রে সংস্কার, অনেক টাইপের প্রশ্ন একবার হতে পারে। তো আমি আই উড লাইক টু কনভে ইউ দ্য মেসেজ দ্যাট, জাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে চাচ্ছি যে অনেকে মনে করেন যে বিসিএস ভাইবা বোর্ডে
যে ভাইভাতে 200 নম্বর কেন রাখা হয়। দেখুন, আমি কিন্তু 4বার বিসিএস ভাইভা বোর্ড ফেস করছি, এটি অনেকবার আপনাদেরকে বলছি। ভাইভা নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিনের, 29তম বিসিএস থেকে আমি ভাইভা পড়াই। তো ভাইভাতে একজন ছেলে বা একজন মেয়েকে যে 10 মিনিট বা 15 মিনিট রাখা হয়, শুধু তার কাছ থেকে তথ্য দেখা হয় না যে আপনি একটা গাইড বই মুখস্থ করে গেলেন আর সেই তথ্য গিয়ে সেখানে বোর্ডে দিয়ে দিলেন, এটার জন্য আপনাকে ডাকা হয়নি। ভাইভা বোর্ড ওভারঅল আপনার প্রেজেন্টেশন দেখে, অর্থাৎ ভাইভা বোর্ডে গিয়ে আপনি ওভারঅল আপনাকে রিপ্রেজেন্ট করেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজের রিপ্রেজেন্ট করেন, আপনার ইনফরমেশনের রিপ্রেজেন্ট করেন, আপনি কতটুকু অ্যাটেন্টিভ লিসেনার, মানে আপনি কোশ্চিন শোনার আগে, মানে কোশ্চিনটির আনসার দেবার পূর্বে আপনি কতটুকু মনোযোগী শ্রোতা, সেটা কিন্তু ভাইভা বোর্ড দেখে। এরপরে আপনার শব্দ চয়ন, কোন ওয়ার্ডটি আপনি চুজ করেন, আপনার এক্সপ্রেস করবার সময় আপনি কতটুকু কনসেন্ট্রেটেড হন, আপনার যে পিকুলার হ্যাবিটস, যেটাকে মুদ্রা দোষ বলা হয়, এরকমভাবে অনেক কিছু দেখা হয়। সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার, আপনার ইন্টেলেকচুয়ালিটি, আপনার ইন্টেলিজেন্স। আপনি একটা সিভিল সার্ভিসের মতো একটা প্রেস্টিজিয়াস সার্ভিসে আসবেন আর ইনফরমেশন মুখস্থ করে গিয়ে বোর্ডে গিয়ে ডেলিভারি দিবেন আর এখানে আপনার ভাইবার সর্বোচ্চ নম্বর পেয়ে যাবেন, সার্টেনলি নট দ্যাট। কাজেই ভাইবা বোর্ডে দেখা হয় আপনি কোন কথাটা জানেন কিন্তু বলেন না, আর কোন কথাটা জানেন না কিন্তু বলেন, কোন কথাটা কতটুকু জানেন কতটুকু বলেন, কোন কথাটা কতটুকু জানেন না কতটুকু বলেন। কাজেই আমি মনে করি 200 নম্বর অনেক যুক্তিযুক্ত। যদি এখানে পলিটিক্যালি, আনফর্চুনেটলি, আনলাকিলি, দিস ইজ টোটালি আনএক্সপেক্টেড এবং আনএক্সেপ্টেড। কোনো বিজ্ঞ সদস্য যদি পলিটিক্যালি বায়াসড হয়ে কারোর প্রতি বিশেষ নম্বর কাউকে যদি দেয়, এটি নিয়ে আমার কথা বলার কোনো অধিকার নেই এবং বলাটা ধৃষ্টতা। এটা আমরা অনেকে মনে করি যে ভাইভাতে নম্বর বেশি থাকলে পরে এই সুযোগটা থাকে। দেখুন, পদের শপথ নিয়ে কেউ যদি এখানে আসেন, এসে যদি কেউ যদি তার পদের শপথের যে দায়িত্বটি, পদের শপথ করার পর শপথ নেওয়ার পরে যে দায়িত্বে তিনি আসছেন বা যে পদে তিনি অলঙ্কৃত হচ্ছেন, সেটিকে যদি কেউ কলুষিত করে, সেক্ষেত্রে তার দায়ভার কিন্তু কেউ নিতে পারেন না। কাজে আমি মনে করি ভাইভা 200 নম্বর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভাইভা বোর্ডে অনেক কিছু দেখা হয় যে আসলে সে সিভিল সার্ভিসে আসতে চাচ্ছে, তথ্য মুখস্থ করে এসে সে ডেলিভারি দিচ্ছে, এটা কি আসলে তার প্রমাণিত যে সে আসলে এটা ডিজার্ভ করে? অনেক বিষয় রয়েছে। কাজেই আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, বর্তমান পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সাথে, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো ভালো করে জেনে শুনে বুঝে প্র্যাকটিস করে আপনারা ভাইভা বোর্ড ফেস করেন, আশা করি ভালো পারবেন। একটা মেসেজ কনভে করে, আমি যেহেতু ভাইভা পড়াই, বর্তমানে আমি 470 জন স্টুডেন্টকে ভাইভা পড়াচ্ছি, 470+ স্টুডেন্টকে ভাইভা পড়াচ্ছি। বর্তমানে আমার 44তম বিসিএস এর 42 নম্বর ব্যাচে ভর্তি চলছে এবং 41তম ব্যাচে ভর্তি চলছে, অর্থাৎ বর্তমানে 44th বিসিএস। এই 44th বিসিএস এ আমি 42 নম্বর এবং 41 নম্বর এই দুইটা ব্যাচে ভর্তি নিচ্ছি, টেকনিক্যাল এবং প্রফেশনাল ক্যাডারে, বোথ ক্যাডারে এবং জেনারেল ক্যাডারে। দোজ হু আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই ভাইভা প্রোগ্রাম, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি 01712282980। আমার কাছে ভাইভা কোর্স করার দরকার নেই এবং সেজন্য আমি আপনাকে উদ্বুদ্ধ করছি না। যারা ইন্টারেস্টেড তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যে সাজেশনগুলো আমি আপনাদেরকে দিয়েছি, একটা স্যাম্পল দেখিয়েছি, এটার আগে কি আপনারা প্রিপেয়ার করেন নিজেদেরকে। আর লাস্ট একটা কথা, ভাইভা বোর্ড কিন্তু গল্পের জায়গা না। ভাইভা বোর্ডে আপনি ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর ম্যাচিউরড। সো হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ম্যাচিউরিটি? জাস্ট স্ট্যান্ডার্ড অফ ম্যাচিউরিটি হচ্ছে আপনি জানেন অনেক, কিন্তু আপনি সব কথা বলতে চান না, এটা ভাইভা বোর্ড বুঝবে। আর আপনাকে টু দ্য পয়েন্ট আনসার করতে হবে। জাস্ট একটা স্যাম্পল প্রশ্ন যদি আমি আপনাকে করি, যে মিয়ানমারে যে সিভিল ওয়ার হচ্ছে, তাতে আমাদের ন্যাশনাল সিকিউরিটির ওপর কি কোনো ইম্প্যাক্ট পড়তে পারে? জাস্ট আপনার উত্তর এতটুকুই, জি স্যার, আমি মনে করি পড়তে পারে। এবার যদি আপনাকে বলা হয় যে কী প্রভাব পড়তে পারে, তখন এই উত্তর দিতে গিয়ে আপনি অনেক কথা লিখতে পারেন লিখিত পরীক্ষার মধ্যে। তার মধ্যে এখানে জিওপলিটিক্যাল একটা ইম্প্যাক্ট পড়তে পারে, ইন্ডিয়ার একটা ইন্টারেস্ট রয়েছে মিয়ানমারের উপরে, চীনের একটা ইন্টারেস্ট রয়েছে মিয়ানমারের উপরে, আমেরিকা সহ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা ইন্টারেস্ট রয়েছে মিয়ানমারের উপরে, স্ট্র্যাটেজিক্যাল জিওগ্রাফিক্যাল লোকেশন মিয়ানমারের যে জায়গাটা, বে অফ বেঙ্গল, ইন্দো প্যাসিফিক রিজনে, সেখানে একটা বিষয় রয়েছে। বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী হওয়ায় মিয়ানমারের রাখাইন স্টেট থেকে আমাদের দেশে রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে, এটার অনেক কথা আছে। বাট ইউ হ্যাভ টু চুজ কোন কথাটা আপনাকে বলতে হবে, জাস্ট 1 মিনিটের মধ্যে। কাজে আপনারা যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখেন বা করেন, তারা অলরেডি জানেন যে আসলে ভাইভাটা অনেক বিষয় থাকে। আপনারা অনেকে ভাইভা বোর্ড ফেস করছেন, জাস্ট এতটুকু আমি বলবো, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন এই বিষয়গুলো, আশা করি ভালো করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।